এরকম রাস্তা ওই 200 মতো হবে, 200-220। তো 35 মিনিটে গাজল পৌঁছলাম। ঘড়ির কাটা এখন ঠিক 6:05, আর আমরা মালদা বাইপাস ধরে নিলাম। তো আজকে আমাদের জার্নির এটা সেকেন্ড টোল। সে ব্যাগের সমস্ত প্যাকিং, হেলমেট, গাড়ি, এই যে বাবা দাঁড়ায় আছে। হ্যাঁ হ্যাঁ, হাত দেখা হাত দেখা। তো এখান থেকে আরো গুসকরা 68 কিলোমিটার। না পেট পেট গরম হবে। গাড়ি টেস্ট কি আছে? খারাপ না। So hello viewers, welcome back again on my YouTube channel Bullet Channel X. আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ হচ্ছে 14ই আগস্ট, সকাল বাজে এখন 4:30। তো তোমরা সবাই আমার টাইটেল বা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো আস্তে আস্তে বেরোই। আর যাওয়ার উদ্দেশ্যটা তোমাদেরকে সব বাইকে বলছি, যে কারণ সকাল সকাল রাস্তাঘাট ফাঁকা থাকবে আর যেতেও তাড়াতাড়ি হবে। অলমোস্ট 6.5 ঘন্টাতে 7 ঘন্টা রাস্তা, যত তাড়াতাড়ি কভার করতে হবে তত ভালো আমার পক্ষে, কারণ সবার সবার ফাঁকা থাকবে সব কিছু। তো যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, আর লাইক কমেন্ট শেয়ার দেওয়ার কোনো তাদেরকে বলতে লাগবে না। চলো ভিডিওটির সাথে থেকো, পাশে থেকো, ভিডিওটি শুরু করা যাক। রাস্তায় গিয়ে তোমাদের সমস্ত ডিটেলস বলছি, চলো। তো অলমোস্ট ঘড়িতে বাজে এখন 5:10, বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। তো আমার সাথে পিলিয়ান হিসেবে আছে বাবা আজকে। তো সব কেসটা তোমাদের প্রথম থেকে বলি, কারণ রাস্তা শেষ হতে হতে অন্য টপিকে চলে আসবো। ব্যাপারটা হয়েছিল কি, প্রথমে আমাদের কিছু বন্ধু বান্ধব তাদের যাওয়ার কথা ছিল শিটংয়ে, মানে আজকেই ছিল ভোরবেলা। দেন ওইসব দাদা বলেছে যে উৎপল তোকে কিন্তু অবশ্যই আসতে লাগবে। দেন আমিও বলেছি হ্যাঁ, কিন্তু অলমোস্ট কালকে অবধি ঠিক ছিল যাওয়া, ঠিক, কিন্তু কাল সকাল অবধি যাওয়াটা ঠিক ছিল, কিন্তু কালকে দুপুর হতে হতে বাবা আমাকে হঠাৎ বললো যে পিসিকে ফোন করেছিলাম, গুসকরা যে পিসি থাকে আমার ছোট পিসি, অবশ্য যে আমার ইউটিউবের চ্যানেল আগে দেখেছো বিয়ের ভিডিওগুলো, তো ওইখানে যাচ্ছি আমি গুসকরা, বীরভূম ডিস্ট্রিক্ট, বর্ধমান ডিস্ট্রিক্ট যেটাই বলো। তো পিসি খুব শরীর খারাপ, আর বাবাও বলছে দেখি আমি কি করে যাবো কি যাবো না, বাবাও মন টানছিল যে যাই দেখে আসে একবার। সেই জন্য বাবা আমাকে বললো যে বাবা তুই ওইদিকে না গিয়ে আমার সাথে চ। বললাম ঠিক আছে দাঁড়াও দেখি ম্যানেজ করি। বাবা এমন করে বললো, আমারও একটু খারাপ লাগলো। তাহলে চলো আমিও যাই তোমার সাথে। তাহলে ওইসব কথা বলতে বলতে এদিক ওদিক হতে 15 মিনিটের মধ্যে ঠিক হয়ে গেলো যে আমরা দুজন বাইক নিয়েই যাবো গুসকরা। সে যাচ্ছি এই বিষয়টা পিসির বাড়ির কেউ জানে না, জাস্ট আমি আর বাবা জানি আপাতত। এখন ওরা জানতে পারবে কি পারবে না সেটাও জানি না, কারণ রাস্তা যেতে যেতে নিশ্চয়ই ফোন করবে। ওরা জানে আমরা গাড়িতে আসছি, এক দাদা জানে গাড়িতে আসছি, কিন্তু আরেক দাদা জানে বা পিসি জানে আমরা ট্রেনে আসছি। আর যদি ওরা রাস্তায় ফোন করে যদি কতটা মেকআপ দিতে পারি, যদি পিসি বা দাদারা আমার এই ভিডিও দেখে থাকছো, তো এই ভিডিওটা অবশ্যই পরে পোস্ট করবো আমি। তো তার জন্য অনেক দুঃখিত, কারণ তোমাদেরকে বলা হয়নি, কিন্তু আমি বাইক নিয়ে যেতে খুব ভালোবাসি ওই জন্য। তো বাইক ছাড়ো এগুলো কথা, তো এখন রাইডে ফোকাস করি। এখান থেকে গুসকরা অবধি ডিস্টেন্স, মানে পিসির বাড়ি অবধি ডিস্টেন্স 285 কিলোমিটার, অ্যাপ্রক্স আমি 300 কিলোমিটার ধরলাম। গুগল ম্যাপ হিসেবে কালকে আমি সব লোকেশন চেক করলাম, যে টাইম দেখাচ্ছে 6 ঘন্টা 28 মিনিট। আমি ওটা 6.5 ঘন্টা বা 7 ঘন্টা ধরে রাখলাম। এখন যতটা রাস্তা ভালো থাকবে, মানে আই হোপ, আমি ফার্স্ট অফ অল বাইক নিয়ে মালদা ক্রস করে মালদা অবধি বাইক নিয়ে গেছি, তারপরে আমি আজ পর্যন্ত বাইক নিয়ে যাইনি। আর আমি তারপরেও গেছিও ট্রেনে গেছি, অথচ বাই রোড যাইনি। তো আমারও চিনতে একটু অসুবিধা হবে। তো সেই জন্য ফারাক্কা অবধি তো আমি যাবো সোজাই, তারপর থেকে ম্যাপটা শুরু করতে লাগবে, কারণ অ্যাপ্রক্স 200 কিলোমিটার কি 190 কিলোমিটার তো এনেই এসেছে। তারপরে কালিয়াগঞ্জের মতো আমাদের ছোটো করে রাস্তা, তাই তো ম্যাপ দেখাচ্ছে। তো চলো, এই হচ্ছে টোটাল বিষয়টা। আর ওয়েদার রিপোর্ট কি যে বলবে, আর বৃষ্টি হলে তো ক্যামেরাটা আমার সব ঢুকিয়ে আমাকে ব্যাগে রেখে দিতে হবে আর কি। চলো দেখা যাক। আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, যেটা যে এই সব ঘটনা হওয়ার পর যে মা অনেকটা বলেছিল যে যাস না, কিন্তু মা পরে বাবার কথা হিসেবে যে বলে যা,
যেমন ওই দিকে ঘুরতে যাওয়া হলো না, তুই এই দিকটায় যা। আর আমার সত্যি যে পাহাড়ে যাওয়ার খুবই ইচ্ছে ছিল। শুভাশিস দ্বারা যারা যাচ্ছ আমাকে বলেছিল, তো যারা আমার ভিডিও দেখছো শুভাশিস দা, তোমাকে অনেক সরি বলছি, কারণ আমার জন্য তোমাদের অনেক বড় চাপ হয়ে গেল। তো চলো আবার বাড়া যাক গন্তব্যস্থলে। তো রায়গঞ্জ থেকে বেরিয়ে আমি এর বাবা একদম মালদা গিয়ে দাঁড়াবো। তার কোনো হল্ট নেই, কারণ যতটা সময় বাঁচাবো ততটাই আমাদের পক্ষে ভালো। যদি তার আগে যদি দাঁড়াতে হয়, বাবা যদি দাঁড়াতে বলে কোনো রকম অসুবিধা, কারণ বাবারও বয়স হয়েছে, কোমর পিঠ ধরে যায় অনেক সময় বসে থাকলে। বাবা নিজেও বলছে কোথাও দাঁড়াবি না, একদম ডাইরেক্ট মালদা গিয়ে দাঁড়াবো, ওখানে একটা চায়ের দোকানে দাঁড়াবো, গিয়ে চাটা খাবো, ব্যাসেটাই। তো চলো, বাবারই এত উত্তেজনা জানি না। আগে বাবাই বলতো যে বাইকে বসলে কোমরটা ব্যথা হয়ে যায়, আর বাইকে উঠবো না। আর বাবাই বলছে চ বর্ধমান থেকে ঘুরে আসি বাইকে করে, কাউকে কিচ্ছু বলবি না। আলাদা একটা ক্রেজ সত্যি। আর যেহেতু কালকে 15ই আগস্ট, সেজন্য বাইকে একটা ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছি। তো বাইকের লাগেজ সিস্টেমটা বলে দিই আগে, তোমাদেরকে পরে দেখিয়ে দিব। আমি শ্যাডেল ব্যাগ নিয়েছি, কারণ জামা অবশ্য দুদিনের জন্য যাচ্ছি, অল্প জামা নিয়েছি, তার জন্য শ্যাডেল ব্যাগটা মাস্ট, কারণ ওটা রেন কভার আছে, রেন কভারের জন্য ওয়াটারপ্রুফ থাকবে। কারণ যদি পিট ব্যাগ নিতাম, দেন পিট ব্যাগে কোনো রেন কভার নাই, আমার ব্যাগটা ভিজে শেষ হয়ে যেত। তো শ্যাডেল ব্যাগ বাইকের দুপাশে বেঁধে নিয়েছি, আর একটা ছোট্ট ট্যাঙ্ক ব্যাগ রয়েছে। আর ভিডিওটার ব্যাপারে বলি, আমি এই ভিডিওটা আমি আজকে শুরু করলাম, মানে 14ই আগস্ট সকাল। আমি 2 দিন বুশ করে থাকবো, আশা করি 2 দিন অবধি ভিডিওটা কন্টিনিউ করবো, যতদিন না ব্যাক করছি। এখন ভিডিও কোয়ালিটির উপরে, ভিডিও লেন্থের উপর আমি ডিসাইড করবো যে ভিডিওটা একটা পার্টে বানাবো, 3টে পার্টে বানাবো, নাকি 2টো পার্টে বানাবো। তো সেটা ভিডিও লেন্থের উপর ডিসকাস করা হবে। তো বাকিটা তোমরা ভিডিও দেখেই নিবে। আর ভিডিও কোয়ালিটিটা আমি একটু ঠিক করার চেষ্টা করবো, অ্যান্ড অডিও কোয়ালিটিটা। যতদিন এসজে ক্যাম দিয়ে শ্যুট করছি, তো এসজে ক্যামে একটু মাইক প্রবলেম তো আছে, নয়েজ প্রবলেম তো আছে জানি, কিন্তু যেসব জায়গায় একটু নয়েজ প্রবলেম হবে সেটাকে আমি একটু ভয়েস ওভার দিয়ে মেকআপ করে দেবো, তার জন্য আমি দিলসে দুঃখিত। তো চলো, আর এই রাইডে আমি একটু আমার বাইকের সম্বন্ধে বলতে চাই। বিগত বেশ কিছুদিন আগে, প্রায় 2 থেকে 3 মাস আগে, আমার বাইকে একটু প্রবলেম ধরা পড়েছিল। প্রবলেমটা হচ্ছে, আমি 2 সপ্তাহ 2.5 সপ্তাহ আগে মালদা গেছিলাম। মালদা থেকে ফেরার পথে এক জায়গায় হোল্ড করেছিলাম কিছু খাওয়ার জন্য। দেন বাইক স্টার্ট করে আমি আবার আসবো রায়গঞ্জের দিকে, দেখছি আমার বাইক স্টার্ট নিচ্ছে না। 27টা কি 28টা কিকের পর গাড়ি স্টার্ট নিল। তারপর গাড়ি আস্তে আস্তে মাঝখানে স্পিড ব্রেকার আসলো, গাড়ি স্লো করলাম। স্পিড ব্রেকার আসলে গাড়িতে ক্লাচ টিপে তো এক্সট্রা ছাড়তে লাগবে, গাড়িতে অন থাকা উচিত না, গাড়ি অফ হয়ে যাচ্ছে। দেন এই প্রবলেম নিয়ে আমি রায়গঞ্জ কল্যাণী সার্ভিস সেন্টারে গিয়েছিলাম। ওনারা প্রথমে বললো যে গাড়ির থ্রটল বডি ক্লিন করাতে হবে, থ্রটল বডিটা ক্লিন করালে হয়ে যাবে। দেখি থ্রটল বডি ক্লিন করালো, 355 টাকা কি 15 টাকা বিল হয়েছিল। দেন ঠিক আছে, আমার গাড়ি ঠিক হওয়ার কথা। তারপরে ক্লিন করে আমি বললাম আর কোনো সমস্যা নেই, বল না আর কোনো সমস্যা নেই, তুমি যাও। দেন আবার বাড়ি আসার পর দেখছি আবার সেই সমস্যা। না সরি, ওখান থেকে সমস্যাটা শুরু হয়েছিল। ওরা বললো দাদা 1-2 দিন চালাও, টোটাল একটা ক্লিনিং বডি আছে তো ঠিক হয়ে যাবে আশা করি। ঠিক আছে, গেল, বাড়ি আসলাম, বাড়ি এসে 2 দিন চালালাম, 3 দিন চালাম, 4 দিন অবধি দেখলাম না ঠিক হলো না। দেন আমি কমপ্লেন মারলাম রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার না, টোল ফ্রি নাম্বার কমপ্লেন করলাম। ওনারা সার্ভিস সেন্টারকে রিপোর্ট করবো, সার্ভিস সেন্টার থেকে আমাকে উইদিন 15 মিনিটসের মধ্যে কমপ্লেন করার আমার কাছে কল করে আসলো, বললো স্যার আপনার এই কন্ডিশন কাজ করেছেন, এখন কি সমস্যা হচ্ছে। আমি আবার ডিটেলসে সমস্যা বললাম আমাদেরকে। ওরা বললো ঠিক আছে আপনি আসুন গাড়িটা নিয়ে, আমি চেক করেছি। দেন আমি 2 সপ্তাহ পর আবার গেলাম, ওনাকে সব ডিটেলস খুলে বললাম যে আমি আপনার কাছ থেকে চেক করে নিয়েছিলাম, ওনার আবার থ্রটল প্রবলেম ছিল, ঠিক করে দিল। দেন আবার সে প্রবলেম। তারপর ওনাদের যে ম্যানেজার বাবু ছিলেন না আমাদের রায়গঞ্জের রয়্যাল এনফিল্ড সার্ভিসে, ওনার এতটা ভদ্র ব্যবহার, আর উনি এতটা আমাকে সাপোর্ট করেছেন, উইদিন ওয়ারেন্টির মধ্যে আমাকে বাইকের থ্রটল বডি চেঞ্জ করে দিয়েছেন ফ্রি অফ কস্টে। আমার একটা পয়সা পকেট থেকে যায়নি। ম্যানেজার বাবু এত স্পষ্ট ব্যবহার, বা এত আমার খুব ভালো লেগে ব্যবহারটা। তো হ্যাটস অফ রয়্যাল এনফিল্ড এতটা আপনি ভালো করার জন্য। তো আমার বাইক এখন মাঝখানের মতো হয়ে গেছে। আর যারা গাড়ি ইউজ করছো তারা সবসময় গাড়ি মেনটেনেন্স করবে। আর আমি আরও 1 বছর গাড়িটাকে এক্সটেন্ড করে নিয়েছি ওয়ারেন্টি এক্সটেন্ড করানোর কী ফেসিলিটি না আছে সবার এনফিল্ড শোরুমে বা সার্ভিস সেন্টারে যোগাযোগ করো।
আমি চাই যে সবাই ওয়ারেন্টি এক্সটেন্ড করে না, কারণ এটা হচ্ছে এনফিল্ড গাড়ি ভাই। এটা যদি একটা পার্টস খারাপ হয়, এটা সারাতে সারাতে অর্ধেক পকেট ফাঁকা হয়ে যাবে, অর্ধেক কেন পুরো পকেটই ফাঁকা হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। আমার ভাইটা অলমোস্ট 3 বছর প্লাস বয়স, দেখতে দেখতে 3 বছর পার হয়ে না তোর সাথে ভাই। এই তো ব্যাপার। থ্যাংক ইউ রয়্যাল এনফিল্ড। 35 মিনিটে গাজল পৌঁছলাম। এখান থেকে মালদা 38 কিলোমিটার, মানে এই 1 ঘন্টা প্রায় মালদা লাগেই আমাদের বাইকে আসো বা। আমি গাড়ির স্পিড মেনটেন 70-80 করছি, তাই জন্য আমি 100 অ্যাভার করে গাড়ির মাইলেজ আমার ড্রপ করে যাবে, এটা আমিও জানি। 70-80 স্পিড মেনটেন করলে আমি গাড়ির মাইলেজটা অ্যাভারেজ পাবো, অ্যাপ্রক্স আর 35 থেকে 40 অব্দি তো পাবোই। ঘড়ি কাটা এখন ঠিক 6:05, আর আমরা মালদা বাইপাস ধরে নিলাম। তো এখন একটা দুঃখের খবর আছে যে বৃষ্টি পড়া শুরু হয়েছে অলমোস্ট হালকা পাতলা করে। যদি ক্যামেরায় জল পড়ে তো বুঝতে পারছো বৃষ্টির জল সেটা। তো দেখা যাক কতদূর যেতে পারি। বৃষ্টি পড়লে তো রেনকোট পরে দিতে হবে, ক্যামেরাটাকে ব্যাগে ঢুকিয়ে দিতে হবে, আর কি করবো। তো বাবাকে বললাম যে দাঁড়াবো নেই কোথাও, চ একটু চ মালদায় ক্রস করি, ক্রস করে দাঁড়াবো। দেন আমাকেও একটু ফ্রেশ হতে হবে, মানে বাথরুম করতে লাগবে। এখন ভগবান করে বৃষ্টি না দেখো। সকালে বললাম এত ভালো ওয়েদার, এখন আবার একটু একটু মেঘ জমা হচ্ছে। অবশ্য এই মেঘ ভাঙা মেঘ, তোলটাও বড়টাও সলিড মেঘ নেই। দেখা যাক কি হয়, যা হবে উপরওয়ালা মসজিদে হবে। তো এই মুহূর্তে আমরা দুজন মালদা বাইপাস করে এসে দাঁড়ালাম এক জায়গায়, কারণ রেনকোট পরে নিতে হলো বৃষ্টির জন্য। আর ক্যামেরা গাড়িতে ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি। তো দেখাই এখানে কে কে আছে। আমি বাবা হচ্ছে ব্যাগের সমস্ত প্যাকিং, হেলমেট, গাড়ি এই যে বাবা দাঁড়ায় আছে। বলো হাই করো, বলো হাত দেখা, হাত দেখা বলে হাত দেখে কি করবো। তো চলো এখান থেকে যে ফারাক্কা দাঁড়াবো, ফারাক্কায় গিয়ে চাটা খাবো, দেন আবার তারপরে যাবো। কারণ রেনকোটটা পরে নিয়েছি, আর কিছু ভয় নেই ভিজার, শুধু একমাত্র জুতাটা আছে। জুতাটা পরে যদি খুব বৃষ্টি পড়ে দাঁড়িয়ে প্লাস্টিক নিয়ে এসছি, প্লাস্টিক পরে নেবো। চলো মালদা বাইপাস পার করে এবার ফারাক্কার উদ্দেশ্যে। এখান থেকে ফারাক্কা অ্যাপ্রক্স দেখাচ্ছে, যা দেখলাম সাইনবোর্ড গুলোতে বাজে 32 কিলোমিটার, 32 থেকে 34 দেখলাম। এখন দেখা যাক কত হয়। ফারাক্কায় তো প্রচুর জল বেড়েছে, যা ভিডিও দেখলাম, অনেকের ব্লগ দেখলাম, তো এক্সেস জল বেড়েছে। বলছে সবাই যে ব্রিজ আর জলের নাকি দোতলা বিল্ডিং এ কম। তো ভাই এখন যাই দেখি সচক্ষে যে কতটা জল বাড়ছে না বাড়ছে। বাবা তো দেখেই অজ্ঞান হয়ে জল। এই সেই ব্রিজ মান্দারটা আমাদের ব্রিজ এখনো টিকে রেখেছে, সেটাই অনেক। তো চলো, আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যারা পুরনো আছো তারা তো কিছু বলা দরকার নেই, লাইক কমেন্ট শেয়ার ঠুকে দাও। তো চলো, মধ্যেই কিছুক্ষণ আগে দাদা ফোন করেছিল, মানে পিসির ছেলে। দাদা ফোন করে বলে যে তোরা কত দূর। আমি বললাম যে দাদা, না ফার্স্টে প্রথমে আগে ফোন করেছিল, যে বললো তুমি কোথায় আছি, বলে আমরা এই তো কলকাতায় বাস ধরলাম, মালদায় নামবো, মালদায় নেমে ওখান থেকে ট্রেন ধরবো। তো বলছে কলকাতা বাস কেন, রাধিকাপুর কুলিক এক্সপ্রেস ধরতে পারলি না? ও হো দাদা ভুলে গেছি, খেয়ালে খেয়ালে তাহলে বাড়াইছি। বলে তোরাও পারিস সত্যি, কি বা তো জার্নি করিস না, কিন্তু মেন জার্নি তো জানি না কি জার্নি করছি আমরা। এটা একদম আলাদা লেভেলের বাইরে, ওদের ধারণার বাইরে। কারণ গিয়ে একদম অবাক হয়ে যায় পুরো। ওই জন্য আমাকে টাইম টু টাইম ট্রেনের টাইম মিলিয়ে ওকে আপডেট দিতে লাগবে, যাতে ও সন্দেহ না করে। সন্দেহ করবে তো ঠিকই, আমি ঠিক বুঝতে পারছি না, কারণ রাস্তা আওয়াজ, ট্রেনে আওয়াজ আলাদা হয়। তো চলো এখান থেকে ফারাক্কা যাই। ফারাক্কা ঢুকে একটা ভালো চায়ের দোকান বা লাইন হোটেল দেখবো, যেখানে ভালো চা পাওয়া যায়। চা খেয়ে শরীরটা একটু চাঙ্গা করবো। চলো, তো আজকে আমাদের জার্নির এটা সেকেন্ড টোল, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে, বহরমপুর রাস্তা। এটা সেকেন্ড টোল। এখন আমাদের তো টোল লাগবে না, কারণ আমাদের বাইক যেদিন গাড়ি বা 4 চাকা 4 হুইলার কিনবো সেদিন তো দিতে লাগবে এক সময়। অবশ্য এখন যা শুনছি ফেসবুকে ভুয়ো হতে পারে যে বাইকদের জন্য, 2 হুইলার 3 হুইলারদের জন্য টোল শুরু হবে। কারণ সত্যি কি মিথ্যা তা জানি না, আশা করি কতটা কি আছে। আর শুরু হলে হবে, কি করা যাবে। আর তাও তো রাইড বন্ধ হবে না কারোরই বলতে, যারা রাইড প্রেমী, যারা ট্যুরিং করতে হয়, তারা কোনোদিন রাইড বন্ধ করতে পারবে না কেউ।
শুধু বাড়ির লোককে একটু কনভিন্স করতে হয়, এইটুকুই ব্যাপার। সিনটা অসাধারণ, যেই ঢুকছি তখন একটা ট্রেন পাস হচ্ছে, মালগাড়ি অবশ্য এটা। তো ব্রিজটার অনেকটাই বয়স হয়ে গেছে, তো এই ব্রিজটার কাজ এখন শুরু হবে আস্তে আস্তে, ওই জন্য ওইদিকে 4 লেনটা বানাচ্ছে। ও ইয়ারে ভালোই রাস্তা, খারাপ আছে। দেখো জল দেখছো, জলে থই থই একবারে, দেখতে পাচ্ছ তোমরা কতটা জল। এইদিকে যদি ব্রিজ জল ছেড়ে দিল ওইদিকে বাংলাদেশ ডুবে যাবে কিন্তু আরো, এত বছর পর। আর আমার কানে স্পষ্ট জলের আওয়াজ আসছে, কিন্তু তোমার ক্যামেরার কথা শুনতে পাচ্ছ জানি না আমি, কারণ মাইক্রোফোন যেহেতু আমার হেডফোনের ভেতরে, আমার কানে স্পষ্ট আওয়াজ আসছে। জলের স্রোত দেখছো, এক্সেস ফ্লো, সত্যি গঙ্গা একবারে ফুটছে এখানে, সেটা প্রমাণ হচ্ছে। একদম টকবক করে রাগে, মানে আমরা যেমন রাগে ফুটি যেমন, ওরকম জল ফুটে উঠতেছে একদম। ওভারটেক করে গাড়ি নেই যেহেতু, ট্রাকটা আসা আগে পারবো ওভারটেক করতে। ইজিলি পেরে যাবো। পিছন দিকে আমাদের সরকারি বাস আছে, সে আমাকে অলরেডি সাইড দিয়েই চলেছে। NBSTC, এটা হচ্ছে কলকাতা। এই দৃশ্যটা ভোলার না। এমনিতেই আমি জল দেখে ভয় পাই, তার মধ্যে যদি এরকম যদি গঙ্গা ফসে। হ্যাঁ হ্যাঁ, এখানে ফারাক্কায় মারা গেছে সব। হ্যাঁ 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 হ্যাঁ, কত তো ঘটনা এটা, কত বছর আগে? মানে প্রায় 28-30 বছর হবে প্রায়। ও বাবা একটা ঘটনা বলছে আমাকে, আজ থেকে প্রায় 30 বছর আগে, যে আমাদের পাড়ায় এক দাদার ধন্যদা, যাকে তোমরা আগে ভিডিও দেখেছো আমার, তো ওদের বিয়ের বরযাত্রী, ধন্যদার বাবার বিয়ের বরযাত্রী ফেরার পথে, নিয়ে যাওয়ার পথে, যে এখানে ফারাক্কাতে একটা সরকারি NBSTC বাস পড়ে গেছিলো, প্রায় কিছু মানুষ মারা গেছে, কিছু মানুষ বেঁচেও গেছে। বললে তো মানে এখন সেই সময় ঘটনা, আর যদি এখন পরে তাহলে শেষ, সব কিচ্ছু থাকবে না, কোনো অস্তিত্বই থাকবে না। তো এই মুহূর্তে আমরা দুজন এখন ধুলিয়ানে আছি। তো এখান থেকে অ্যাপ্রক্স 3.5 ঘন্টা রাস্তা আরও বাকি আছে, প্রায় 3 ঘন্টা চলে এসেছি। এখানে চায়ের দোকানে চা খাচ্ছে আমি, বাবা এদিকে চা খাওয়া শুরু করে দিয়েছে, আমি একটু ফ্রেশ হয়ে আসলাম। তো এই 3 ঘন্টার রাস্তা অভিজ্ঞতা বলতে গেলে 50-50 বলতে পারো, কারণ হাফ রাস্তা ভালো তো ফারাক্কার পথে খারাপ। আর এদিককার ট্রাকেদের বা বাসেদের কোনো চালানোর ঠিক ঠিকানা নেই, সব জায়গাতে ক্যামেরা অন করতে হয়নি, ইনস্ট্যান্ট কোনো ঘটনা যদি হয়ে যেত কিছু বলার অবস্থা ছিল না। তো সেই জন্য যেই বা যারা আসবে সেফলি আসবে, কোনো গাড়ির উপরে বিশ্বাস করে আসবে না, নিজের সেফ নিজের হাতে থাকবে। চলো এখানে চাটা খেয়ে ব্রেক নিয়ে আবার যাবো গন্তব্যস্থলে। 10-12 মিনিট ব্রেক নেওয়ার পর আবার বেরিয়ে গেলাম গন্তব্যস্থলে। এখান থেকে জিপিএস টাকা সেট করে নিলাম, 3 ঘন্টা 35 মিনিট দেখাচ্ছে, মানে 160 কিলোমিটার। আমি এক্সপেক্ট করছি 70-80 ঠিকঠাক রাস্তা এরকম থাকে, তাহলে 12টার মধ্যে পৌঁছে যাব। কিন্তু দেন যে গ্রামের রাস্তা শুরু হবে সেখানে ঢুকলে 12টার মধ্যে পসিবল না, 12:30 1টা। আমি এক্সপেক্ট 1টা ধরে যাচ্ছি, কিন্তু বেশি টাইম ধরে যাচ্ছি, কারণ রাস্তাঘাটের অবস্থা কখন কী হয়, মাঝখানে স্লট দাঁড়াতে হয়, আবার রেনকোট পরবো। রেনকোট খুলে দিয়েছি আমি একদম, অবশ্য জ্যাকেটটাও হাফ খুলে দিয়েছি, কারণ গরমে পারা আসছে না, একদম এক্সেস গরম লাগছে। তো আমাদের জার্নির আরেকটি টোল, মানে তৃতীয় টোল, 3 নম্বর টোল এটা, বহরমপুর ফারাক্কা টোল। তো এই দিক থেকে সূর্য মামা উঁকি দিচ্ছে মেঘের আড়াল দিয়ে, যাক ভালো দিক। গরম দিকটাও ঠিক আছে, কিন্তু বৃষ্টি দিলে আরও আমাদের দেরি যাবে, যেতে আরও সময় লাগে। আচ্ছা, আয়রন ব্রিজ নাম এটা। এর আগে তো 1 ওয়ে ছিল, এটা ভাগীরথী। ও হ্যাঁ, ম্যাপেও দেখাচ্ছে ফারাক্কা ভাগীরথী। হ্যাঁ
ও ভিউটা জাস্ট অসাম লাগছে ভিউটা, এই দুই পাশে দুই নদী, মাঝখানে রাস্তা। ও মাইরি মারাত্মক ভিউ। ও জায়গাটা দেখতে পুরো অসাম লাগছে। ক্যামেরায় তোমরা কি কতটা বুঝতে পারছো জানি না, আমি খালি চোখে যা দেখতে পাচ্ছি একদম পুরো জাস্ট ওয়াও, কি সুন্দর ঘুরছে বাইপাসটা এই দিক থেকে, মানে কি বলবো, একদম অসাম লাগছে, পুরো অসাম। এখান থেকে রাইট টার্ন, এদিকে যাবো, এটাই এখান থেকে তো এখানে দাঁড়ায়নি একটু, এখান থেকে দেখাই তোমাদের, এখান থেকে যাওয়া যায় নলহাটি, রামপুরহাট, এমপি বাজার, শিউড়ির এদিক দিয়ে যাওয়া যায় সব NH30। তো এখান থেকে আর অ্যাপ্রক্স আছে 114 কিলোমিটার। হ্যাঁ 114। জায়গাগুলা, আরে জমি সব এগুলা ডুবে গেছে দেখছো? হ্যাঁ সব ডুবে গেছে, এইটা ঠিক আছে, এইদিকে সব ডুবে গেছে। এইদিকে কার কি এত বড় জমি নষ্ট হলো তো? হ্যাঁ এই যে দেখো দেখো জল পাওয়া যায়। তো এই মুহূর্তে আমরা স্টপেজ নিলাম, কারণ আরো না ভোলাদাকে বলবো যে আমরা ট্রেনে উঠছি, কিন্তু গাড়ি থেকে ফোন করবো, ও ফোন করুক। বাবাও পারে না, না বাবাও পারে, বাবা বলছে ট্রেন কোথায় আছে, আমার কারণ বলছি মালদা থেকে তেভাগা এক্সপ্রেস দেয়, ওটা যাচ্ছি ওকে বলছি। তো ও এখনো ফোন করেনি, কারণ আপডেট পেয়ে যাচ্ছে ফোনেই। তো বাবা সেটাই বলছে যে ওকে ফোন মানে ট্রেন লোকেশনটা দেখে বলে দে, আমরা ট্রেনে উঠছি, এই জায়গায় আছি। তো এখানে দাঁড়ানোর পর একটু যাবো, আর 98 কিলোমিটার বাকি আছে। তো একবার গাড়ির অবস্থা দেখিয়ে দিই, গাড়ির অবস্থা খুব বেহাল হয়ে গেছে, আর আমার অবস্থাও বেহাল। এই জ্যাকেটটার মধ্যে রেনকোটের প্যান্টটা পরে আছে অলরেডি, কারণ বৃষ্টি যখন তখন নামতে পারে। গাড়ির অবস্থা তোমাদের দেখায় একবার। এই হচ্ছে আমার গাড়ির অবস্থা এখন এই মুহূর্তে, হেডলাইট সব কাদায় ভর্তি হয়ে গেছে। এদিকে দেখো স্যাডেল ব্যাগ ট্যাগ, ও পিছনে তো নাম্বার পুরো ওয়াও লাগছে একবারে, রায়গঞ্জের নাম্বার প্লেট, বীরভূম ডিস্ট্রিক্টে। যেহেতু ব্যাগে লাগেজ কম, এর জন্য ব্যাগটা হিস্ট্রপশনে মনে হচ্ছে, গাড়িটা যায় ধুতে লাগে মনে হচ্ছে। না এখান থেকে 98 কিলোমিটার বাকি আছে বললাম, কিন্তু একটু ঘুমেরও প্রয়োজন, কারণ কালকে শুতে প্রায় 4 ঘন্টা ঘুমাতে পেরেছি, কারণ শুধু একটা হয়ে গেছে, 4:15 থেকে উঠে গেছি, আর 4টা কি 4:15 অলমোস্ট উঠেছি। তো ঘুমটা একটু পাচ্ছে, দাঁড়াতে হচ্ছে বারবার। আমি ওটাই ভাবছি যে যাবো পিসি এখানে, পিসি দেখে যে কী রিয়াকশান দিবে, বকবে না ভালো করবে, আর যা হবে দেখা যাবে। চলো। ও ডুবে গেছে, ওই যে স্কুলের মাঠ, আর সাঁতার কাটছে নাই করে এখানে কোমরে জল হবে, নৌকা ভাসছে। এখানে একটা চায়ের দোকান পেলাম, দেখি বাবা চাটা খাবে বলছে, বাবার খিদেও পেয়েছে, বেলাও কম হয়নি, ঠিক বেলা হয়েছে। দেখি আমারও অল্প অল্প খিদে পাচ্ছে, যদি ভাল লাগে খাবো, না হলে খাবো না, বাবাই খাক। আর এদিকে ভোলা ফোন করে যাচ্ছে, বাবাকে বললাম সেটা, দেখি ফোনটা রিসিভ করি, ওর কী বলে না বলে, কি বলবো না বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। আগে স্ট্যান্ডটা করি, ডবল স্ট্যান্ড করি, সিঙ্গেল স্ট্যান্ড করবো না, আমি কিন্তু কিছু করে হোল্ড করবো। তো ফোনটা খুলে এবার ফোনটা করি, রিং ব্যাক করি, দেখি দাদা কি বলে। কেমন স্বাদ? ভালো? না না খাও না, পেট গরম হয়ে যাবে, খেতে টেস্ট কি আছে? খারাপ না, খাবো না খাবো না। আর তুমি খাও তুই খাও তুই খাও তুমি খাও, আচ্ছা তুমি খাও, খেলে খেয়ে নেবো। না না তুমি খাও, স্বাদ আছে তাহলেই হবে। কি কি দিছে এখানে? ঘুগনি মুড়ি আছে। কত নিল? 15 টাকা, ঠিকই আছে।
দাদা এই জায়গাটার নাম কি কাকা? এই জায়গাটার নাম কি? ফতেপুর। আচ্ছা, আর তার আগের জায়গাটা তো এটা শিউরি রোড, বাহাদুরপুর থেকে শিউরি রোড থেকে যায় ফতেপুরের মাঝখানে এই দোকানটা আছে কাকা। খুব সস্তায় ভালো কিছু পাওয়া যায়, চাটা খুব অসাধারণ খেতে, বাবা খেলো। কিন্তু আরেকটা খেলো হচ্ছে আমি, সেটা আমি আমার লাইফে। বিষয়টা হচ্ছে দাদা ফোন করেছিল, দাদা ফোন করে আমাকে বলছে তুই কোথায়? আমি বললাম ট্রেন লোকেশন হিসাবে বললাম যে ট্রেন অমুক জায়গায় আসবে না, পাকুড়ে আসবে। বলে সত্যি করে বল, তা বাইক নিয়ে আসছি? বল না বাইক নিয়ে আসছি না। বল সত্যি করে বলবি? বললাম না বাইক নিয়ে আসছি না। বল সত্যি করে বল, বাইকের কসম। বলতে হলো যে বাইক নিয়ে আসছি। ও ঠিক আছে আয়, সাবধানে আয়। পিসি জানে গেছে, মাকে ফোন করলাম, মা বললো পিসি সকালে ফোন করেছিল, ফোন করে বলে যে গদরা, মানে আমার নাম ডাকনাম গদ, তো গদরা কি বাইক নিয়ে আসছে? মা তো সকালে বাসের কথা মিথ্যা কথা বলতে পারে না, বলেই সত্যি বাইক নিয়ে আসছে। তো বাড়ি যাই, দেখি কি বলে না বলে, বকা তো দিবেই নিশ্চয়ই সব। ঢুকলাম, বাঁদিকে কালীতলা শ্মশান ইউজ করার সময় বা বলছে গলিতে যাবে, সোজাই যাবো, গলিতে বাই চান্স আবার জলের সমস্যা থাকলে মুশকিল। এই যে গগনের সাথে এখানে আসছিলাম মিস্ত্রিতে, এই যে ইন্ডিয়ান সুইট, ঠিক আছে একটু ঘোরা হলো, তাও তো আসলাম সেফ, এটাই তো ইউজ করা বাস স্ট্যান্ড। এটা জায়গাটা বাসে এখান থেকে যায়, কাকা ঘুরাই এখান থেকে। বাস স্ট্যান্ডটা একটু বড় হতে পারে। এই দিককার বাসের স্ট্রাকচার গুলো না কেমন টাইপের একটু, ওটাই বলছি স্ট্রাকচার গুলো এবার কেমন, অলমোস্ট বুঝ করা WB60 রায়গঞ্জের গাড়ি। এই সামনে চলে গেল গুসকরা স্টেশন, আর বাঁদিকে লজ, এখান থেকে ডান দিকে যাবো গুসকরা বারোয়ারি তলা। আবার প্রায় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মে, জুন, জুলাই, 7 মাস পর, প্রায় 7 মাস পর না এই পটল। তোকে বললো কে, তুই সেটা বল আগে। তোমাকে তুমি জানলা কি করে আমার গাড়ি নিয়ে আসছি আমরা? বাবুদা কই রে, কেমন আছো? হ্যাঁ বাড়াতে না দাঁড়াতে। তো ড্রেস ফ্রেস চেঞ্জ করে এখন আসলাম গাড়ি ধুতে। তো গাড়িটা ধোয়া মাস্ট, গাড়িটার অবস্থা দেখাচ্ছে তোমাদের কি অবস্থা হয়েছে। এই দেখো গাড়ি কি নোংরা। তো চলো গাড়ি ধোয়া যাক, স্নান করে দেবো। গাড়িটা ধুই, পরে ক্লিনিং প্রসেস কেমন হচ্ছে না হচ্ছে সব শেয়ার করছি। তো ক্লিনিং করার পর গাড়ির এই অবস্থা,
সব একদম পরিষ্কার চকাচক। গাড়িটা এবার এক কাদ ডবল স্ট্রং করে এক কাদা ফেলে রেখেছি যাতে জলটা তাতে ঝরে। এরপরে পরিষ্কার টরিষ্কার করবো, পরিষ্কার টরিষ্কার করে দেন স্নানে যাব। তো গাড়িটা পরিষ্কার হলো। এই মুহূর্তে আমি রঘু আগা হয়ে গেছি, সরি জাসমিন জো। তো গাড়িটা পরিষ্কার হলো, এবার আমি স্নানটা করবো। পুরো শেষ, ঘেমে টেমে একবারে ক্লান্ত। এসে এক ফোঁটা বসিও নি, জামা প্যান্ট খুললাম, গাড়ি পরিষ্কার রেখে গেলাম। গাড়ির উপর যত্ন সবচেয়ে বেশি, কারণ ওই যে দূরে যে জিনিসটা আছে সেই আমাকে এখন তো ভরসা দেয় যে কোনোদিন আমার হাত ছাড়বে না, এই বিশ্বাসটা আমি রাখতে পারি। তো এখন বাজে প্রায় সন্ধ্যা 6:30 6:30 দেখলাম মনে হয়, আমি ভুলেও গেলাম। এরকম আমি এসে ওয়াশ টাশ করে তো খাওয়া দাওয়া করে ডাইরেক্ট ঘুমিয়ে পড়ছে, আর কোনো কিছু করতে পারলাম না, আমি চোখ খোলা রাখতে পারলাম না, ডাইরেক্ট ঘুম। এই ছোট্ট ভাস্তা আর বাবাকে নিয়ে কিছু পিসির জন্য কিছু কেনাকাটি করতে যাচ্ছে। বাবা বললো জিও মার্টে যাবে, এখানকার জিও মার্ট। তো পিসির জন্য দুটো হরলিক্স নিলাম, মানে হাফ কেজি সাইজের দুটো লাইট হরলিক্স জার। আমাদের রায়গঞ্জের লোকাল দোকানে আমরা যেই পার্সেন্টে কিনতে পারি না সেই পার্সেন্টে এরা রিটেল বিক্রি করছে। তাহলে ভাবো তাহলে তোমরা, সরি ভাবুন কেন বলি, কাস্টমার ওয়াইজ বলে দিচ্ছি। আমরা যে এখানে যে 15%, আমরা আমাদের এই দামে কেনাও নেই আমাদের। কি মানে কিনবো জিনিসপত্র আর কি বা লাভ রাখবো, কি বা বেচবো। ছোটখাটো দোকানদের এত বড় জিও মার্ট সত্যি অবস্থা খারাপ করে দিচ্ছে। এই মুহূর্তে আমি আর ভাস্তা ঘরে। তো তোমার নাম কি ভাস্তা? এখানে তাকায় বলো। তুমি যে ঘুরে আসলা আমার সাথে, কেমন লাগলো তোমার বলো? চপ খেলা, চপ ভাল লাগলো? তো এই মুহূর্তে ভাস্তার সাথে খেলছি, একটু খুনসুটি চলছে ভাস্তা আর আমি। তো এখন একটু রেস্ট করবো কি, সারাদিন রেস্ট করেই যাচ্ছে আসার পর থেকে। খাওয়া দাওয়া করে শুচ্ছি, শুয়ে উঠছি। তো এখন রাত্রি প্রায় 9টা। তো খাওয়া দাওয়া করে শুয়ে যাব। কালকে 15ই আগস্ট, কিছু বিশেষ কিছু করতে পারি কিনা দেখি, এই যদি কোথাও ঘুরতে পারি কিনা। ঘুষ করে আসলাম বাইক নিয়ে, যদি যাই অবশ্যই তোমার সাথে দেখা করবো, অবশ্যই তোমার দেখাবো কোথায় যাচ্ছে না যাচ্ছি। তো ভিডিওটা কন্টিনিউ করবো, কিন্তু ভিডিও শেষ করছি না এখানে, তাই তো? ভিডিও শেষ করছি না, ভিডিও কন্টিনিউ করবো। আস্তে আমার সাথে শিখে যাচ্ছে ব্লগিং আস্তে আস্তে। তো ভিডিও এখান থেকে কন্টিনিউ করবো, ভিডিও শেষ করছি না। ভিডিওটি 3 দিন যেহেতু থাকবো সেদিন কন্টিনিউ করে যাবো। তো আমার সাথে থেকো, পাশে থেকো। কালকে সকালে দেখা যাবে তোমার সাথে। এখনকার জন্য গুড নাইট, টাটা অ্যান্ড সি ইউ।